হ্যাঁ, আমি যদি অন্য কিছু বাদও দেই, এই অভিভাবক ছাত্রছাত্রী এক এলাকায় আমার অনেক, এই এলাকার মানুষ আমাকে চিনে, সুখে দুঃখে আমাকে দেখে এবং মানুষের আস্থাও আছে। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের পরিচালক, আমার ছাত্র ছাত্রী এবং আমার অভিভাবক। কিন্তু একটি আসনের ক্ষেত্রে নির্বাচিত হওয়ার জন্য সাধারণ জনগণের মনে যে পরিমাণ আশঙ্কা, সম্ভাবনা কিংবা প্রত্যাশা তৈরির যেই পদ, সেই পদ ঢাকায় 11-তে এমপি পদপ্রার্থী হিসেবে আপনি কি আপনার আসনে তৈরি করতে পেরেছেন? একটা হলো সারা দেশের কথা, সেটা যদি বলি যে আমাদের সারা দেশে একটা সময় আমাদের যেই শুধুমাত্র মুরিদ ছিল যারা, অর্থাৎ চরমোনাই তরিকার, এরাই এক সময় ভোট দিত। আমাদের সেই অবস্থানটা চেঞ্জ হয়েছে সারা দেশে। আমরা এখন সুইং ভোট আমরা পাই, কারণ মানুষের ইসলামী আন্দোলনের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে। আমাদের বিগত সময়, করোনার সময় বা আগে পরে জনকল্যাণে আমাদের সাধ্য মোতাবেক আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি। এর বিভিন্ন দুর্যোগ, দুর্দশায় মানুষের আমরা আগে যাওয়ার চেষ্টা করি, এখনও করি। আমরা হয়তো অনেক টাকা দিতে পারি না, আমাদের বিদেশি ফান্ড নাই, আমাদের অনেক অনেক ফান্ড এটা আমাদের নাই, আমাদের 2 নাম্বারি 6 নাম্বারি এগুলো আমাদের টাকা নেই, অবৈধ অর্থ আমাদের নেই, ফলে আমরা অনেক টাকা দিয়ে করতে পারি তা না। কিন্তু আমরা শারীরিকভাবে, আমরা মানসিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। ফলে মানুষের একটা আস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশেই। আপনি দেখবেন বিগত ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলোতে আমাদের অনেক প্রার্থী বিজয়ী হয়েছেন এবং আমরা অনেক ভোটও পেয়েছি। তো ঢাকা 11-তে আমি আশা করছি, আমি যেহেতু নির্বাচনে এবার আমার মনোনয়ন দাখিল করেছি, বৈধও হয়েছে, আশা করি মার্কাও পেয়ে যাব, আমরা নির্বাচন করব। তো আমি কিন্তু আগে বিগত সময় 2 বার ঢাকা উত্তর সিটিতে মেয়র নির্বাচন করেছি। তো উভয় নির্বাচনেই যদিও ভোট হয় নাই, তো সেখানে বিএনপিও ছিল, অন্যান্য দলও ছিল, তো তারপরেও কিন্তু আমার একটা ভালো পজিশন ছিল, ভালো একটা উল্লেখযোগ্য ভোট আমরা পেয়েছিলাম। কিন্তু তখন তো ভোট হয়েছে বলে বলা যায় না, আমাদের জরিপে ছিল যে আমরা আরও অনেক ভোট বেশি পাবো। কিন্তু আমি মনে করি ঢাকা 11-তে আমাদের অবস্থানটা ভালো, আমরা মনে করি এজন্য যে এখানে আমাদের স্থান একটা হলো ওই মেয়র নির্বাচন করার কারণে আমার একটা পরিচিত এলাকা আছে এবং আমি এই ঢাকা 11 আসনের মধ্যেই, আমি ছোটোকাল থেকেই ঢাকায় আমার বসবাস, যদি পড়াশোনার কারণে আমি ঢাকার বাইরে গিয়েছি বিভিন্ন সময়। তো ঢাকা আমি ছোটোকালে শাহজাহানপুরে ছিলাম, ওখানে আমি লালিত পালিত হয়েছি। তো আমাদের যেটা বিশ্বাস, এবং ঢাকা 11-তেই আমি রামপুরা এবং ভাটারা এই 2 স্থানেই আমি 2008 সাল থেকে, 8 বা আরেকটু না 2008 না, আরও আগের থেকে, আমি 2008 সাল থেকে ধরেন 8 সাল থেকেই আমি এখানে অবস্থান করি। তো অবস্থান করি এবং এই এলাকায় আমার নিজস্ব প্রতিষ্ঠান তো আছেই, এবং এর বাহিরেও আগেও একটা প্রতিষ্ঠানে আমি ছিলাম, এবং অত্র এলাকার মানুষের সাথে আমার একটা ওঠা বসা পরিচিতি এটা অনেক আগ থেকেই আছে, যে কারণে এই এলাকার মানুষ আমাকে চিনে, সুখে দুঃখে আমাকে দেখে এবং আশা করি যে আমার প্রতি তাদের আস্থা বিশ্বাস আছে বলে আমার ধারণা। আমার নতুন করে পরিচয় হওয়ার এখানে খুব বেশি কিছু নেই এবং মানুষের আস্থাও আছে। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের পরিচালক, তো আমার এখানে আমি দেখেছি, আমি আগেও একটা প্রতিষ্ঠান ছিলাম এই 11-র মধ্যেই, তো আমার ছাত্র ছাত্রী এবং আমার অভিভাবক, হ্যাঁ, আমি যদি অন্য কিছু বাদও দেই, এই অভিভাবক ছাত্রছাত্রী এক এলাকায় আমার অনেক। এর বাহিরেও প্রতিষ্ঠান প্রধান হওয়ার কারণে আমার অনেক মানুষের সাথে এই প্রতিষ্ঠান কেন্দ্রিকই আমার পরিচিতি। এর বাহিরেও প্রোগ্রাম পারপাস, তাদের সুবিধা অসুবিধা বিভিন্ন সময় যাতায়াতের কারণে এটা আছে, যে কারণে আমি মনে করি যে ঢাকা 11-র মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে। এবং আমার চাইতে বড় কথা হলো পীর সাহেব চরমোনাইয়ের প্রতি আস্থা তাদের আছে, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের প্রতি এদেশের মানুষের দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমার ধারণা যে তাদের আস্থা এবং বিশ্বাস আছে। দেখবেন পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলী, ফজলুল করিম রহমতুল্লাহ আলী যখন ছিলেন, ওনার জীবিতকালে অনেকে কিন্তু তার বিরোধিতা করেছে, কিন্তু তিনি মারা যাওয়ার পরে আমরা দেখেছি যে মানে অগাধ ভালোবাসা এদেশের মানুষের আমরা কিন্তু লক্ষ্য করেছি। এখনও পীর সাহেব চরমোনাইয়ের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যিনি, ওনার প্রতি মানুষের দলমত ধর্মবর্ণ নির্বিশেষে একটা অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা সকলের আছে, কারণ তার বিরুদ্ধে কোনো ক্লেম এখনও পর্যন্ত কেউ দাঁড় করাতে পারে, তার দলের উপরেও না। তো সেজন্য আমি মনে করি যে দেশের মানুষ বা বিশেষ করে ঢাকা 11-র মানুষ আমাকে ভোট দিবে। আমার এখানে কিছু ইশতেহারের মধ্যে কিছু কথাবার্তা আছে, যেমন ধরেন আমাদের যে জাতীয় পর্যায়ে যে আমাদের যে ইশতেহার হবে, সেটা আমরা এবার নাম দিয়েছি জনপ্রত্যাশার বাংলাদেশ আমরা গড়তে চাই। তো সেই জনপ্রত্যাশার বাংলাদেশ কেন্দ্রিক আমাদের ইশতেহার হচ্ছে, সেটা আমরা যথাসময়ে পাবলিশ করব। তো ওই ইশতেহারের সাথে সাথে
আমি আমার এলাকার জন্য আমি মৌলিক কিছু সমস্যা আমি চিহ্নিত করেছি। আমরা এই কথা বলছি যে আমাদেরকে যদি সারা দেশের মানুষ যদি ভোট দিয়ে আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ব। আর যদি সারা বাংলাদেশে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই, তাহলে আমার প্ল্যান আছে, যা আমাদের প্রার্থীদের প্ল্যান আছে, আমরা স্থানীয় সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাদের পৃথক প্ল্যান আছে, যেটা একজন সংসদ সদস্যের পক্ষে এই সমাধানগুলো করা, সে আপনার রুলিং পার্টি না হইলেও সেটা করতে পারে। আমরা যেটা বলছি আমাদের জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই, সেটা হলো, আমি ছোট্ট করেই বলি, আমাদের এই 54 বছরে কিন্তু যারাই ক্ষমতা এসছে অনেক উন্নয়নের কথা বলেছে। শেখ হাসিনা তো উন্নয়নের ফুলঝুরি ছড়াইতো সকাল সন্ধ্যা সবসময়। মানুষ উন্নয়নের চাইতে তার প্রত্যাশার অনুযায়ী প্রাপ্তিটা চায়। আমাদের প্রত্যাশাটা কি? আমি যদি ছোট করে বলি, আমি বা আপনি একজন নাগরিক হিসাবে সকালে উঠে আপনার প্রত্যাশা হলো যে আমার যা আয় রোজগার আছে, পকেটে যা আছে, এটা নিয়ে আমি বাজারে যাব। বাজারে গিয়ে আমার পরিবারের জন্য সুন্দর করে আমি বাজার করব। আমার পকেটটা যেন সাফিসিয়েন্ট হয়। আমি আমার বাচ্চাদের জন্য তাদের আমিষের প্রয়োজনীয়তা, অন্যান্য সকল ভিটামিনের প্রয়োজনীয়তা পূরণ করতে পারি এমন সুষম খাদ্য আমি যেন ব্যবস্থা করতে পারি। এটা কিন্তু আমার প্রত্যাশা একজন নাগরিক হিসাবে। এরপরে প্রত্যাশা কি? আমি যে খাবারটা ক্রয় করলাম, এই খাবারটা যেন আমার বিশুদ্ধ হয়, এটা আমাদের সেকেন্ড প্রত্যাশা। এরপরে কি প্রত্যাশা? আমি ছোট করে বলছি, আপনি একটা অফিসে গেলেন আপনার বাড়ির কাজের জন্য বা যে কোনো কাজে গেলেন সরকারি অফিসে, আপনার প্রত্যাশা হলো অফিসে যাওয়ার পরে আমি যেন দুর্নীতি মুক্তভাবে, অর্থাৎ আমি গেলাম, আমার কাজটা একটা টেবিলে দিব, আমার কাজটা সুন্দরভাবে হয়ে যাবে, এটা আমি প্রত্যাশা করি। এরপরে আমার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো আমার ফ্যামিলির কেউ অসুস্থ হলে আমি নিকটস্থ একটা হাসপাতালে যাব, আমার যেন সেই সক্ষমতা থাকে, তা নিয়ে আমি আমার চিকিৎসাটা, আমার ফ্যামিলির চিকিৎসাটা ভারটা আমি কমপ্লিট করতে পারি। এটা হলো আমার প্রত্যাশা, জনপ্রত্যাশা। ঠিক এইভাবেই আপনি বিদেশ করেছেন, আপনি বাইরে থেকেছেন, আপনি বাইরে থেকে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করেছেন। দেশে আসার পরে আপনার প্রত্যাশা কি? যে আমি অর্থ এক জায়গায় বিনিয়োগ করব। হ্যাঁ, কিন্তু দেখবেন এই বিনিয়োগটা যেন আমি সুন্দরভাবে করতে পারি, একটা ইন্ডাস্ট্রি করব, প্রপারলি আমি করতে পারি, আমি সুন্দরভাবে ইন্ডাস্ট্রি চালু করতে পারি। কিন্তু এই প্রত্যাশাগুলোর দিকেই তাকান যদি, আপনি দেখবেন আমি একজন নাগরিক হিসাবে এই প্রত্যাশাগুলোর একটাও কিন্তু আমার এই 57 বছর 55 বছরে আমার পূরণ হয়নি। আমি মেট্রো রেল দেখেছি, ঠিক আছে, আমি সব দেখছি, কিন্তু আমি বাজার করতে পারছি না। আমি সব করেছি, আমি নিরাপত্তাটা পাচ্ছি না। আমি অনেক বড় অনেক কিছু দেখতেছি, কিন্তু আমার ফ্যামিলির চিকিৎসাটা আমি করতে পারছি না। চিকিৎসার অভাবে আমার ফ্যামিলি ধুকে মরছে, নানান অসুবিধা পড়ছে। তো আমরা চাই হলো যে, আমি বলেছি এজন্য যে আমাকে যদি মানুষ ভোট দেয় বা আমাদের দলকে ভোট দেয়, তাহলে আমরা এই জনপ্রত্যাশাটা পূরণ করব। আমি বিশেষ করে আমার ঢাকা 11 আসনের জনগণের উদ্দেশ্যে আমি বলেছি বা বলছি, সেটা হলো যে আমাকে যদি ভোট দেন, আমার দল যদি ক্ষমতা নাও যায়, আমি আমার 4টা থানা আছে, 4 থানায় আমি 4টা ভেজাল মুক্ত 4টা বাজার করব। আমি ন্যায্য মূল্যের ভেজাল মুক্ত 4টা বাজার করব। বেশি আমি করতে পারি না পারি, আরও আমার প্ল্যান আছে, সব এখন বলার সুযোগ নেই। আমি যদি 4টা বাজার যদি স্থাপন করতে পারি, যেখানে কোনো ভেজাল ঢুকতে পারবে না, মনিটর থাকবে আমাদের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে, আমি সে ব্যবস্থা করব। তাহলে মানুষ কি হবে, দূর থেকে বাজার করতে আসলেও একটা থানার মধ্যে সে যেতে পারে, সে কিন্তু একটা ভেজাল মুক্ত খাদ্য পাচ্ছে, সাথে সাথে এই লোকটার মনে করেন ন্যায্য মূল্যে সে পাচ্ছে। এটা সকলের জন্য সম্ভব। এরপরে ধরেন আমি 4টা থানায় আমি বলেছি ওয়ার্ড ভিত্তিক না পারলেও থানা ভিত্তিক। আমাদের এই দুঃখজনক হলো ঢাকা 11তে সরকারি কোনো হাসপাতাল নেই, এখানে সব প্রাইভেট। ফলে চিকিৎসার জন্য ধুকে অনেক কষ্ট করতে হয়, মানুষ অনেক পয়সা ব্যয় করতে হয়। আমি বলেছি যে এবং মা বোনদের বিশেষ করে ডেলিভারি কেসে অন্যান্য সময় একটা নারীকে কত দূরে যেতে হয়, যেখানে সিরিয়ালের সরকারি হাসপাতালের তো বেহাল দশা। তো আমি বলেছি যে আমি 4টা থানায় 4টা 50 বেডের করে হাসপাতাল আমি করব। এটা কিন্তু একজন এমপির পক্ষে এটা সম্ভব, অসম্ভব কিছু না। আমি বলেছি আমাদের এই এলাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক, পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আমি দেখেছি সবচেয়ে বড় একটা অসুবিধা হলো আবাসন সমস্যা। এরা আবাসনের জন্য খুব জটিলতা। আমি বলেছি যে আমি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বা অন্যান্য স্কুল কলেজ যেগুলি আছে যাদের আবাসন নেই, আমি জোন করে সেখানে আমি আবাসনের ব্যবস্থা করব, রাষ্ট্রীয় সহযোগিতাও থাকবে। ওই প্রতিষ্ঠানগুলো যারা অর্থ উপার্জন করছে স্টুডেন্টদের থেকে, তাদেরকে বাধ্য করেও আমি এখানে জোন ভিত্তিক তাদের জন্য আবাসনের ব্যবস্থা করব। এ জাতীয় আমার বেশ কিছু প্ল্যান আছে। আপনি সরকারি অফিস অন্তত অন্য জায়গায় পারি না পারি,
আমার ঢাকা 11-র মধ্যে যে কয়টা সরকারি অফিস আছে এই জায়গাটুকু আমি দুর্নীতিমুক্ত করব। এটা আমার টার্গেট আছে এবং এটা পারা খুবই সম্ভব, এটা অসম্ভব কিছু না। আমাদের এলাকার আমি তো বলি যে আসলে আমরা যদি দুর্নীতি মুক্ত হতে পারতাম, আমাদের দেশের গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না, আমাদের IMF থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ করা লাগতো না, আমাদের দেশের সম্পদ দিয়ে আমরা আমাদেরটা পূরণ করে আমরা অন্যদেরকে ঋণ দিতে পারতাম। তো যাই হোক, অনেক কথা বললাম, যে আশা করি যে আমরা প্রত্যাশা করি এদেশের মানুষ যদি পরিবর্তন চায় এবং আমরা যেটা বলছি ইসলামের যে সুমহান আদর্শ, হ্যাঁ, এই আদর্শের আলোকে যদি এদেশের মানুষ মনে করে যে একটি রাষ্ট্র হলে সেই রাষ্ট্রটা কল্যাণ রাষ্ট্র হবে, এবং ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে, তাহলে আমি মনে করি যে মানুষ এবং দুর্নীতিমুক্ত, যারা দুর্নীতি করবে না এরকম প্রার্থী হিসাবে আমি মনে করি আগামী দিনে মানুষ আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যেখানে প্রার্থী আছে তাদেরকে মানুষ ভোট দিবে বলে আমি আশা করি, এবং ঢাকা 11 আসনের জনগণও আমাকে ভোট দিবে ইনশাআল্লাহ, এটা আমার প্রত্যাশা।